শহরে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ানক সিরিয়াল কিলার। প্ল্যান করে সুনিপুণ হাতে খুন করার পর সে প্রতিটা ভিকটিমের পাশে রেখে যায় একটা করে চিরকুট। পুলিশ অনেক তদন্ত করেও কিলারের নামটা পর্যন্ত বের করতে পারে না। ওজলান নামের এক দুর্দান্ত পুলিশ অফিসার এই ব্যাপারে তদন্ত শুরু করলে এমন এক পাপের রহস্য বেরিয়ে আসে যা সকলকে শকড করে দেয়। কি ছিল সেই রহস্য? এই প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম আব্রাহাম ওলজার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের রহস্যময় মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই দেখা যায় পাহাড় ও জঙ্গলে ঘেরা মুন্নারের নিরিবিলি সুন্দর একটা রিসোর্ট, যেখানে পরিবার নিয়ে বেড়াতে এসেছে আব্রাহাম ওজলার নামের এক লোক। ওজলার পেশায় একজন দুর্দান্ত পুলিশ অফিসার। চাকরির কারণে সে পরিবারের সাথে একদমই টাইম স্পেন্ড করতে পারে না, তাই সে তার ছোট্ট মেয়ে জেনি ও স্ত্রী আনিশাকে নিয়ে 2 দিনের ছুটিতে এখানে ঘুরতে এসেছে। আসার পর থেকেই বাবা মেয়ের খুন ছুটিতে তাদের সময় ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ মুন্নারের লোকাল পুলিশ স্টেশন থেকে ওজলারের কাছে একটা কল আসে। অপর পাশ থেকে বলা হয় এখানে কোনো এক কটেজে 2জন ব্রিটিশ নাগরিক খুন হয়েছে। এখন ওজলার যাতে একটু বিষয়টা যাচাই করে দেখে। ওজলার বলে কিন্তু আমি তো এখন ছুটিতে রয়েছি। তবুও অপর পাশের লোকের অনুরোধে ওজলার মার্ডার স্পটে যেতে রাজি হয়। আনিশা ও জেনিকে একা রেখে ওজলা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে তার স্টেশনে রবি নামের এক জুনিয়র অফিসারকে কল করে বলে আমি যে এখানে এসেছি সেটা তোমরা লোকাল থানায় জানিয়েছো কেন? আমার রিসোর্টের নাম্বারই বা তাদের কেন দিয়েছো? তখন রবি জানায় স্যার আমরা তো আপনার নাম্বার কাউকে দেইনি, আপনি কোথায় আছেন সেটাও আমরা জানি না, আমাদের কাছে তো কেউ জিজ্ঞেসও করেনি। এই কথাটা শুনে ওজলারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে তাকে রিসোর্ট থেকে সরাতে চাইছে, তাই দ্রুত গাড়ি ঘুরিয়ে সে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ততক্ষণে দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওজলার দেখে রিসোর্টের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সে পাগলের মতন আনিশা ও জেনিকে ডাকতে থাকে, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার 3 বছর পার হয়ে যায়। সেই দিনটা ওজলারের কাছে আজও একটা দুঃস্বপ্নের মতো। ওজলার ঘুম থেকে উঠে একটা ল্যাপটপ ওপেন করে, যেখানে তার স্ত্রী ও সন্তানের খুনির একটি স্টেটমেন্ট রয়েছে। আসলে সেদিনকার ঘটনার 4 দিন পরে তদন্ত করে ওজলার ভিনিত নামের এক ছেলেকে গ্রেফতার করেছিল। ভিনিত স্টেটমেন্ট দিয়েছিল যে সে 5 বছর আগে একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। তখন নিজের অজান্তে সে ড্রাগ ডিলিং এর সাথে জড়িয়ে পড়ে এবং কয়েকদিন ড্রাগ সাপ্লাই করতে গিয়ে সে ওজলারের হাতে ধরা পড়ে যায়। সে ওজলারের কাছে অনেক ক্ষমা চেয়েছিল, তবে ওজলার তার কোনো কথা না শুনে কেসটা আদালতে তোলে। ফলে ভিনিতের 5 বছরের জেল হয়। মুহূর্তেই তার জীবনটা তছনছ হয়ে যায়, তার ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং পরিবার ও সম্মানহানি হয় অনেকখানি। এর জন্য জেল থেকে বের হওয়ার পর ওজলারের উপরে প্রতিশোধ নিতে ভিনিত তার স্ত্রী সন্তানকে জঙ্গলে নিয়ে খুন করে। এরপর তাদের লাশ টুকরো টুকরো করে জঙ্গলের কোথাও একটা দাফন করে দেয়। পুলিশ ভিনিতকে বলে তোমাকে গ্রেফতার করার পর তোমার গাড়িতে ওজলারের স্ত্রী সন্তানের রক্তের চিহ্ন পাওয়া গেছে এবং আমরা মার্ডার ওয়েপনও খুঁজে পেয়েছি। এটুকু নিশ্চিত যে তুমি খুন করেছো বা খুনের সাথে জড়িত, কিন্তু লাশগুলো আসলে তুমি কোথায় দাফন করেছো? জবাবে ভিনিত বলে সে ওই সময় অনেক নেশাগ্রস্ত ছিল, তাই তার কিছু মনে নেই। সিন এবার প্রেজেন্টে আসলে ওজলার ভিনিতের এই স্টেটমেন্ট রেকর্ড দেখে আবারও ডিপ্রেশনে পড়ে যায়। তাই সে তার ডাক্তারের সাথে দেখা করতে আসে। ডক্টর তাকে বলে তুমি আবারও কাজে ব্যাক করো, কারণ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে কোনো লাভ হচ্ছে না। এখন তোমাকে আসলে ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। তুমি শুধু ডিপ্রেশনেই না, এখন অনেক কিছুই হ্যালুসিনেটও করতে শুরু করেছো। এমন চলতে থাকলে ব্যাপারটা ইনসোমনিয়ার দিকে এগিয়ে যাবে। তাই এখন তোমার কাজে ব্যাক করা দরকার, তাহলেই তুমি সব কিছু থেকে বের হতে পারবে। এই সব কথা শুনে ওজলার ডাক্তারের কথা আমলে নেয়। পরের দৃশ্যে ওজলার জেলে চলে যায় ভিনিতের সাথে দেখা করতে। সাথে করে সে বিরিয়ানিও নিয়ে যায়। গত 3 বছর যাবৎ সে যতবার ভিনিতের সাথে দেখা করেছে ততবারই বিরিয়ানি নিয়ে গেছে। ভিনিত বিরিয়ানি খেতে খেতে বলে স্যার আপনি প্রতিবার আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন, আমার অনেক অনুশোচনা হয়। আমি আসলেই রাগের বশে সব করে ফেলেছি, আমার এখনো কোনো কিছুই মনে নেই। আমি লাশগুলোর টুকরো কোথায় দাফন করেছি সেটাও আমার মনে নেই। ওজলার কোনো কথা না বলে চুপচাপ তার কথাগুলো শোনে। এরপর পাশেই একটা গিরগিটিকে সে হ্যালুসিনেট করতে থাকে, আর এরপরেই সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা নাবিন নামের একটা ছেলেকে দেখি। নাবিন আইটি সেক্টরে জব করে। অফিস থেকে বের হতে তার ওয়াইফ মায়া তাকে কল করে বসে। পরের দিন ছিল নাবিনের জন্মদিন, তাই মায়া তাকে একটু দ্রুতই বাসায় ফিরতে বলে। নাবিন বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই বৃষ্টি শুরু হয়।
এদিকে মানি নামের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখানো হয়। কেউ একজন তাকে কল করে বলে অজয়গড় ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কল পেয়ে মানি দ্রুত অজয়গড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে নবীন অজয়গড় ব্রিজে উঠতেই একটা পিকআপের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে সে বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে। এরই মাঝে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মানি সেখানে চলে আসে আর কোনো রকম নাবিনকে নিয়ে দ্রুত হসপিটালে পৌঁছায়। খবর পেয়ে নাবিনের স্ত্রী মায়া সাথে সাথে হসপিটালে আসে। রাতেই তার ছোটখাটো একটা সার্জারি হয় আর পরের দিন তার জ্ঞান ফিরে আসলে সে অনেক বেশি প্যানিক করতে থাকে। ডাক্তার অরুণ এসে তাকে প্যানিক করতে নিষেধ করে এবং তাকে কেবিনে শিফট করে দেয়। নবীনের জন্মদিনটা এভাবে খারাপ কাটতে দিতে চাইছিল না মায়া, তাই সে কেক আনতে চলে যায় একটা শপে। এদিকে নাবিনের কেবিনে থাকা নার্সও কিছু প্রয়োজনীয় মেডিসিন আনতে বাইরে যায়। এরপর মায়া কেক নিয়ে এসেই তার কেবিনে ঢুকতে সে এমন কিছু দেখে যে সে জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথে নার্সরা দৌড়ে এসে দেখতে পায় নাবিনকে কেউ হসপিটালেই খুন করে রেখে গেছে। এই ঘটনায় পুলিশকে খবর দিলে ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয় ওজলার অনেকদিন পর কাজে ব্যাক করলেও সে এখনো যথেষ্ট দক্ষ এই কাজে। সে প্রথমে নাবিনের লাশটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং নাবিনের মাথার কাছে একটা চিরকুট খুঁজে পায়। এই চিরকুটে লেখা ছিল সেলিব্রেশন চলতে থাকুক, শুভ জন্মদিন। এখন হসপিটালের সিসিটিভি ক্যামেরা নষ্ট। রিপোর্টেও এমন তথ্য দেওয়া যেটা খুনি আগে থেকেই জানতো। সব পর্যবেক্ষণ করে ওজলার বুঝতে পারে এটা একটা বুদ্ধিমান কিলারের প্রি প্ল্যান মার্ডার। তারা প্রথমে নাবিনের সার্জারি ডাক্তার অরুণের সাথে কথা বলে, কিন্তু সেখান থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপর তারা অ্যাম্বুলেন্স ড্রাইভার মানির সাথে কথা বলতে আসে। মানির ফোন থেকে তারা জানতে পারে যে অ্যাক্সিডেন্টের 8 মিনিট আগে কিলার মানিকে কল করেছিল এবং সে ওই অ্যাক্সিডেন্টের কথা বলেছিল। অর্থাৎ কিলার ভালো করে জানতো যে মানি নাবিনকে হসপিটালে নিয়ে আসবে। তখন ওজলার বলে শুধু মানির খবর নয়, সার্জারির পর নাবিনের ডান পাও অচল হয়ে পড়েছিল। এটাও খুনি আগে থেকেই জানতো। খুনি এটা সুযোগ নিয়ে নাবিনের ডান পায়ের উপরে কাটাছেঁড়া করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নাবিনের মৃত্যু হয়। আসলে এই কিলার মেডিকেল সায়েন্সে অনেক এক্সপার্ট, তাই সে জানতো কোথায় কাট করলে দ্রুত ভিকটিম মারা যাবে। এরপর অনেক ইনভেস্টিগেশনের পরেও ওজলার হসপিটাল থেকে সন্দেহজনক কিছুই পায় না। নবীনের বাবা মা আসলে পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, তবে ছেলের মৃত্যুতে তারা এতটাই ট্রমাটাইজ হয়েছিল যে কেউ কিছু বলতে পারছিল না। নবীনের বাবা এক বুক কষ্ট নিয়ে বলে, মা বাবা বেঁচে থাকতে সন্তান মরে গেলে এর থেকে বেশি ট্রমাটাইজ আর কিছুই হয় না। কথাটা যেন ওজলারের বুকের চাপা ক্ষতটাকে আরো বেশি জাগিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা ওজলারকে নবীনের লাশের অটোপসি করা ডাক্তারের কাছে যেতে দেখি। ডক্টরের মতে নবীনের ডান পায়ের উপরে 6 সেন্টিমিটারের গভীর একটা ছোট্ট কাট রয়েছে শুধু। এছাড়া তার শরীরে তেমন কোনো ক্ষতই নেই, যার কারণে তার মৃত্যু হবে। খুনির অ্যানাটমিক্যাল লজিক খুবই ভালো, তাই ডক্টর সন্দেহ করে যে খুনি নিশ্চয়ই একজন মেডিকেল প্রফেশনাল। তবে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুব একটা নেই বললে চলে, কারণ খুনি হত্যার জন্য 11 নম্বর স্ক্যাপল ইউজ করেছে, যা সাধারণত গভীর কাটের জন্য ব্যবহার করা হয়। তবে খুনির কাটার ধরন দেখে বোঝা যায় সে এই বিষয়ে দক্ষ নয়। এরপর ওজলাররা অজয়গড় ব্রিজের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে একটা পেট্রোল পাম্পের সিসিটিভি চেক করতে গিয়ে সে জানতে পারে যে নবীনের অ্যাক্সিডেন্টের সময় সেখানে থাকা মোট 11টা গাড়ি পাস হয়েছে। তবে কাউকেই সন্দেহজনক মনে হয় না। তারা নবীনের কল ডিটেলসও চেক করে, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছে না। ওজলার সহ এবার সবাই টেনশনে পড়ে যায়। এমনকি নবীনের কোনো শত্রু ছিল না। তাহলে শুধু শুধু একজন আইটি সেক্টরে জব করা ছেলেকে কেন কেউ এভাবে প্রি প্ল্যান করে খুন করতে যাবে? এর ঠিক কিছুদিন পরে আমরা সাজমন নামের একটা ছেলেকে অন্ধকারের মধ্যে বাইক চালাতে দেখি। তবে কিছু দূর যেতেই হঠাৎ বাইকে করে আরো কিছু ছেলে এসে সাজমনের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দেয়। যারা হামলা করেছিল তারা ছিল লোকাল গুন্ডা গিরি ও তার দলবল। গিরিরা সাজমানকে মেরে ফেলতেই যাবে, তখন হঠাৎ নবীনকে অ্যাক্সিডেন্ট করা সেই লরিটা সেখানে চলে আসে। এরপর সাজমানকে তুলে নিয়ে হসপিটালের সামনে তারা ফেলে রাখে। হসপিটালের লোকজনরা সাজমানকে অ্যাডমিট করে পুলিশকে খবর দেয়। লোকাল পুলিশ এসে ডক্টরকে বলে এটা নিশ্চয়ই গিরি ও তার লোকের কাজ। সাজমানের জ্ঞান ফিরলেই যেন তাদের খবর দেওয়া হয়, কেননা তারা এসে তখন স্টেটমেন্ট নেবে। ডাক্তার ঠিক আছে বলে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ হসপিটালের বিদ্যুৎ কেন যেন চলে যায়। আধো আলো অন্ধকারের মাঝে একজন লোক সার্জনের পোশাক পরে হসপিটালে প্রবেশ করে। ধীরে ধীরে সে সাজমানের বডির দিকে এগিয়ে যায়। এরপর সাজমানের হাঁটুর পিছনে ছোট্ট করে একটা কাট দিয়ে দেয় এবং পাশে একটা চিরকুট রেখে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় পরের দিন সকালে। ওজলার মার্ডার স্পটে গিয়ে পর্যবেক্ষণ করে দেখে সাজমনকে খুনি একইভাবে খুন করেছে। খুনির প্যাটার্ন, ব্যবহৃত সরঞ্জাম সবই একই। তবে এবার সাজমানকে হাঁটুতে কাট করতে দেওয়া হয়েছে এবং চিরকুটে লেখা ছিল খুশি ছড়িয়ে পড়তে
করতে দাও, হ্যাপি বার্থডে। ওজলারের সাথে থাকা লেডি পুলিশ তাকে জিজ্ঞেস করে, স্যার আজকে কি ওনার বার্থডে ছিল? ওজলার বলে সম্ভাবনা নেই, কারণ খুনি এবার শুধু হ্যাপি বার্থডে লিখেছে, টু ইউ লেখেনি। দিব্যা সাজমানের আইডি চেক করে দেখে আজ সত্যি সাজমানের কোনো জন্মদিন নয়। এরপর তারা হসপিটালের ভিতরে সিসিটিভি ফুটেজ করে সেই কিলারের হেঁটে যাওয়া একটা ফুটেজ পায়। তবে সাজমানকে যে নামিয়ে দিয়ে গিয়েছিল এবং যে সার্জনের পোশাক পরে হসপিটাল এসেছিল, দুজনের হাইট ও চলাচল একই ধরনের। তখন ওজলার বুঝতে পারে যে খুনি একজন নয় বরং দুইজন। এরপর তারা সাজমানের বাড়িতে যায় ইনভেস্টিগেশনের জন্য। তার মা কাঁদতে কাঁদতে বলে তার ছেলে অনেক নিরীহ ছিল, সে সকল খারাপ কাজ বাদ দিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। তখন ওজলার সাজমানের বাবার সাথে কথা বলে, কিন্তু দেখা যায় সে এতটাই নেশাগ্রস্ত একজন লোক যে নিজের ছেলের মৃত্যুতেও তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ ছিল না। ফলে ওজলার এখান থেকে কোনো তথ্য না পেয়ে ফিরে আসে। এদিকে হুবহু একই প্যাটার্নের দুটো খুনের কথা ইতিমধ্যে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ খুনিকে বার্থডে কিলার হিসেবে আখ্যায়িত করতে থাকে। উপর মহল থেকে পুলিশ কমিশনার উপরেই এই কেস নিয়ে চাপ আসতে শুরু করে। তখন কমিশনার ওজলারকে ডেকে তার ইনভেস্টিগেশনের আপডেট জানতে চায়। তখন সে জানায় সাধারণ কিছু মেডিসিন আর একটা লরি ছাড়া খুনিকে ধরার মতন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আর তার বিশ্বাস খুনি সম্ভবত আরো খুন করতে চলেছে, কেননা প্রতিটা চিরকুটে সে ফুল স্টপ নয় বরং কমা দিয়ে লাইন শেষ করেছে, অর্থাৎ তার এই হত্যাযজ্ঞ চলতেই থাকবে। পরের দৃশ্যে আমরা আবারও সেই রহস্যময় লরিটাকে দেখতে পাই। লরি থেকে একজন মুখ ঢাকা কালো হুডি পরা লোক বেরিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। রেস্টুরেন্টের মালিক দিত্য তখন কাউন্টারে বসেছিল। হুডি পরা লোকটা দিত্যর কাছে গিয়ে এমন ভাবে কথা বলতে শুরু করে যেন তারা পূর্ব পরিচিত। এরপর কথা শেষে লোকটা দিত্যকে একটা লাড্ডু খেতে দেয়। এরপরে সে হাসি মুখে তাকে বিদায় জানায়। তবে লোকটা চলে যাওয়ার পরে দিত্য বাইরে এসে সেন্সলেস হয়ে পড়ে, আর এর সাথে সাথেই স্টাফরা তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অনেকক্ষণ পার হওয়ার পরেও দত্তর জ্ঞান না ফিরলে ডাক্তার তার মাথায় সিটি স্ক্যান করতে পাঠায়। তাকে মেশিনের ভিতরে ঢুকাতেই হঠাৎ সেখানে কারেন্ট চলে গেলে দায়িত্বরত টেকনিশিয়ান জেনারেটর চালু করতে যায়। এরপর সে যে সিঁড়ি দিয়ে নামছিল, একই সিঁড়িতে আমরা সেই সার্জনের পোশাক পরা লোকটাকে উপরে উঠতে দেখি। লোকটা সোজা তার কেবিনে গিয়ে পর্দা লাগিয়ে তার গলায় একটা ছোট্ট করে কাট দেয়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে দিত্য সেখানেই মারা যায়। এরপর তারা এসে এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে পুলিশকে আবারও খবর দেয়। খবর পেয়ে ওজলার তার টিম দ্রুতই সেখানে চলে আসে আর দেখতে পায় এটা সেই একই প্যাটার্নের কেস। লাশের পাশে এবার চিরকুটে লেখা রয়েছে শুভ জন্মদিন এবং তার পাশে রয়েছে কমা, অর্থাৎ খুনি আরো খুন করতে চলেছে। ওজলার জানতে পারে রেস্টুরেন্টে বসে দিত্য মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। আসলে খুনি ভালো করেই জানতো রেস্টুরেন্টের সবচেয়ে কাছের হসপিটাল এটাই, আর এটাও ছিল তার প্রি প্ল্যান্ড। তার মানে দিত্য সেন্সলেস হওয়ার পিছনে নিশ্চয়ই খুনির হাত রয়েছে। এটা নিশ্চিত করতে তারা তার রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে স্টাফদের কাছ থেকে জানতে পারে যে সেন্সলেস হওয়ার কিছু আগে দিত্যর সাথে মাস্ক পরা একটা ছেলে দেখা করতে এসেছিল। লোকটাকে তারা আগেও দেখেছে। ছেলেটা 1 বছর ধরে রেস্টুরেন্টে ক্লিনারের কাজ করত, তাই সে কারোর সাথে কথা বলতো না। এছাড়া তার নামও কেউ জানে না। তখন ওজলার জিজ্ঞেস করে তোমাদের পেমেন্ট কিভাবে দেওয়া হতো? তখন একজন স্টাফ জানায় তাদেরকে ব্যাংক পেমেন্ট করা হয় আর ছেলেটাকেও হয়তো ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। কথাটা শুনেই ওজলার ছেলেটার ডিটেলস জানতে ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার জানায় ওই অ্যাকাউন্টের ওনারের নাম অজয়। 5 বছর আগে অ্যাকাউন্টটা খোলা হলেও 1.5 বছর অ্যাকাউন্ট থেকে মাত্র একবারই টাকা তোলা হয়েছে। ব্যাংক থেকে অজয়ের ঠিকানা নিয়ে ওজলারা তার বাড়িতে গিয়ে জানতে পারে যে সে 2 বছর আগেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মানে গত 1.5 বছর তার অ্যাকাউন্ট থেকে যে ট্রানজেকশন হয়েছে সেটা অন্য কেউ করেছে। এছাড়াও রেস্টুরেন্টে যে কাজ করতো সে অজয়ের পরিচয়ধারী অন্য কেউ, যার ফলে কেসের এতদূর এসেও কোনো কুল কিনারা না পেয়ে ওজলার বেশ হতাশ হয়ে পড়ে। তখনই দিত্যর অটোপসি ডাক্তার কল করে জানায় যে দিত্যর পেটে সাইলোসলিক অ্যাসিড পাওয়া গেছে। এটা এক ধরনের নিউরোটক্সিন। এটা একবার কারো পেটে গেলে সেই ব্যক্তি 5-10 মিনিটের ভিতরেই সেন্সলেস হয়ে যাবে। তবে এর কোনো সাইড ইফেক্ট নেই। এই সামান্য টক্সিতে কেউ মারা যায় না। তখন ওজলার বুঝতে পারে রেস্টুরেন্টে এসে লাড্ডু খাওয়ানো লোকটা এই কাজ করেছে। তবে সে এটা বুঝতে পারে না যে কিলার কেন হসপিটালে গিয়ে খুনগুলো করছে। এরপর ওজলাররা যেখানে বসেছিল ঠিক তার সামনে একটা অনুষ্ঠান চলছিল। সেখানে এক মহিলা অন্য ভাষায় ভাষণ দিলে একজন ট্রান্সলেটর তার কথাগুলো ট্রান্সলেট করে দেয়। তবে দিব্যা ট্রান্সলেটগুলো শুনে ঠাট্টা করে বলে ভাষণ অন্য ভাষা থেকে ট্রান্সলেট করলে এর মানেই বদলে যায়, তাই না? কথাটা শুনে ওজলারের মাথায় আসে কিলার যে চিঠিগুলো লিখেছিল সেটা হয়তো অন্য ভাষা থেকে ট্রান্সলেট করা, আর এর জন্যই তাতে কোনো ছন্দ পাওয়া যায়নি। সে সাথে সাথে এবার থানায় ফিরে আসে এবং ওই ছন্দগুলো সার্চ করে জানতে পারে যে তাদের ধারণাই ঠিক, এটা একটা ল্যাটিন কবিতা। ফিজিশিয়ান জোয়ানি মুরগানি হলো এই কবিতার লেখক। উজলাররা গোবিন্দরাজ নামের এক বড় ডাক্তারের সাথে এই কবিতার ব্যাপারে কথা বললে সে জানায় এই
এই কবিতা সে কোনো বই থেকে পড়েনি, তবে ক্যালকুলেট মেডিকেল কলেজের অ্যানাটমি হলের বোর্ডের উপরে সে এই লাইনগুলো লেখা দেখেছিল। এই কথা শুনে উজলাররা সাথে সাথে ক্যালিকুটের মেডিকেল কলেজে পৌঁছে যায়। সেখানে অ্যানাটমি হলের বোর্ডের উপরে এই কবিতাটা লেখা দেখতে পাওয়া যায়। সমস্যা হচ্ছে এই কবিতার মোট 5 লাইন, কিলার ইতিমধ্যে 3টা খুন করে ফেলেছে, তার মানে সে হয়তো আরো 2টো খুন করতে চলেছে। তাই তারা কলেজের প্রিন্সিপাল ও প্রফেসরদের সাথে কথা বলে, তবে এখান থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপর ওজলার যায় সদ্য খুন হওয়া দিত্যর মা বাবার সাথে দেখা করতে। সন্তান হারানোর শোকে তারাও প্রায় পাগল। দিত্যর বাবাকে তারা জিজ্ঞেস করে তার সাথে নবীন বা সাজমান নামের কারোর কোনো কানেকশন ছিল কিনা। তখন তার বাবা বলে দিত্য কেরালায় ফ্যামিলি বিজনেস চালাতো, তাই পরিবার থেকে সে দূরেই থাকতো, তবে তার জানা মতো এমন কারোর সাথে তার পরিচয় ছিল না। দিত্যর বাবার সাথে কথা বলার সময় ওজলা তার সেলফে একটা পুরাতন মেডিকেল টার্মের বই লক্ষ্য করে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে দিত্যর বাবা জানায় তার এক কাজিন মেডিকেল কলেজে পড়ে এবং সে এই বইটা রেখে গিয়েছিল। ওজলার আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নবীনের অ্যাক্সিডেন্টের রাতে সেই পেট্রোল পাম্পের সিসিটিভিতে একজন ট্রাক ড্রাইভারকে দেখা যায়, যে কিনা নবীনের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েক মিনিট পরেই সেখান থেকে খুব দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। পুলিশরা অনেক ইনভেস্টিগেশন করে সেই ট্রাক ড্রাইভারকে খুঁজে বের করে। লোকটার নাম শিভান কুট্টি। থানায় নিয়ে এসে ওজলার তাকে জিজ্ঞেস করে সে কেন সেদিন এমনভাবে গাড়ি চালিয়েছিল। শিভান কুট্টি বলে সেদিন রাতে একটা লরির সাথে এক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোকটার পাশে একটা কালো পোশাক পরা লোক দাঁড়িয়েছিল। আমি অ্যাক্সিডেন্ট হতে দেখে ট্রাক থামিয়ে জিজ্ঞেস করেছিলাম তাদের কোনো সাহায্য লাগবে কিনা, কিন্তু কালো পোশাক পরা লোকটা গলায় একটা টর্চের মতন যন্ত্র ধরে ভৌতিক কণ্ঠে বলেছিল দ্রুত এখান থেকে চলে যাও। আমি ভয় পেয়ে তাই দ্রুত গাড়ি চালিয়ে চলে আসি। এই কথা শুনে ইনভেস্টিগেশন টিমে থাকা সিজু তার ফোন থেকে একটা যন্ত্রের ছবি বের করে। এরপর সে এটা সিজুকে দেখিয়ে বলে যে এটাই নাকি সেই ডিভাইস। জবে শিভান কুট্টি জানায় হ্যাঁ স্যার এটাই ছিল। সিজু ওজলারকে বলে স্যার এটা একটা আর্টিফিশিয়াল লরেক্স যন্ত্র, যারা কথা বলতে পারে না তারা এটা সাধারণত ব্যবহার করে। তার মানে কিলার একজন বাক প্রতিবন্ধী। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ল্যারিক্স যন্ত্র মার্কেটে লঞ্চ হয়েছে মাত্র 3 বছর আগে, তাই গত 3 বছরে কেরালায় এই যন্ত্র লাগানোর লোকদের লিস্ট বের করলে হয়তো কিলারকে খুঁজে পাওয়া যাবে। এই কথা শুনে তারা সকল হসপিটাল থেকে ইনফরমেশন নিতে থাকে। এদের মধ্যে 120 জন ছিল বৃদ্ধ, 12 জন ছিল বাচ্চা আর 20 জন ছিল মহিলা। এছাড়া 90 জন ছিল 18 থেকে 45 বছরের মধ্যে। তাদের ধারণা এই 90 জনের মধ্যে কিলার লুকিয়ে রয়েছে। এখন 90 জনকে তো আর জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়, তাই তারা কেরালা থেকে দূরে আছে এমন হোম অ্যাড্রেসের লোকদের লিস্ট থেকে বাদ দিতে শুরু করে। এরই মাঝে তারা কৃষ্ণদাস নামের এক পেশেন্টের ঠিকানা কাঙ্গারা গ্রাম দেখে থমকে যায়, কারণ কাঙ্গারা ছিল দিত্যর হোটেলে কাজ করা সেই মৃত অজিশের গ্রাম। যার ফলে তাদের কৃষ্ণদাসের উপরে সন্দেহ হলে তারা সর্বপ্রথম তার সাথে দেখা করতে যায়। সেখানে কৃষ্ণদাসের মায়ের কাছ থেকে তারা জানতে পারে যে কৃষ্ণদাস অনেক মাস হয়ে গিয়েছে বাড়ি ফেরে না। ওজলার জিজ্ঞেস করে সে কি জন্ম থেকে প্রতিবন্ধী ছিল। তার মা জানায় কৃষ্ণদাস যখন থেকে কথা বলতে শুরু করেছিল তখন থেকেই তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমিষ্ট। 8-9 বছর থেকে সে অনেক ভালো গান গাইতো, সবাই বলতো সে অনেক বড় গায়ক হবে। তবে 12 ক্লাসে বসে কৃষ্ণদাসের গলায় একটা সমস্যা ধরা পড়ে। ডাক্তার বলেছিল একটা ছোট্ট অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। এর জন্যই ক্যালিকুট মেডিকেল কলেজে কৃষ্ণদাসের অপারেশন করা হয়েছিল, কিন্তু অপারেশনের পর সে পুরোপুরি তার বাক শক্তি হারিয়ে ফেলে। এই সবটা শুনে ও কৃষ্ণদাসের ঘর ভর্তি মেডেল দেখে ওজলার বুঝতে পারে যে সেই হচ্ছে আসল ব্যক্তি যাকে তারা এতদিন ধরে খুঁজছে। এরপর তারা কৃষ্ণদাসের মায়ের কাছ থেকে তার একটা ছবি নিয়ে সেখান থেকে চলে আসে। এখন সবকিছু চিন্তা ভাবনা করে থানায় এসে ওজলা তার টিম মেম্বারদেরকে বলে কৃষ্ণদাসের সার্জারি হয়েছিল 1989 সালে, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্ম 1990 এর পরেই, তাই তাদের সাথে কৃষ্ণদাসের সার্জারির কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রথম ভিকটিম নাবিনের বাবা ছিল ক্যালিকুলেট কলেজেরই একজন ডক্টর, তাই যখন কৃষ্ণদাসের সার্জারি হয় তখন সে ওই কলেজেরই 2য় বর্ষের ছাত্র ছিল। হয়তো তার কাছ থেকে এমন কোনো তথ্য পাওয়া যেতে পারে। তাই তারা শিবকুমারকে কল করে জিজ্ঞেস করে যে সে যখন ক্যালিকুট কলেজের এমডি ছিল তখন সে কৃষ্ণদাস নামে কারো সার্জারি করেছিল কিনা। শিবকুমার বলে আমি জেনারেল মেডিসিনে কোর্স করেছি ক্যালিকুলেট থেকে, তাই সার্জারি থেকে আমার কোনো সম্পর্ক নেই। শিবকুমারের কথার সত্যতা যাচাই করতে ওজলাররা পরের দিন আবারও ক্যালিকুট মেডিকেল কলেজে যায়। সেখানে পুরানো এক প্রফেসরের সাথে কথা বলে তারা জানতে পারে যে শিবকুমার সত্যি বলছে, তবে তৎকালীন যারা সার্জারি কোর্স করিয়েছিল তাদের তথ্য রেজিস্ট্রি খাতায় পাওয়া যেতে পারে। তবে ওজলার হঠাৎ প্রফেসরের রুমে একটা বই লক্ষ্য করে।
এই বই সেকেন্ড কপি সে দিত্যর বাবা সেলভারাজের ঘরেও দেখেছে। সেলভারাজ বলেছিল এটা দিত্যের কাজিনের বই, তবে নতুন জেনারেশনের স্টুডেন্টরা সাধারণত এই বই পড়ে না। তার মানে সেলভারাজ মিথ্যে বলছে। হয়তো সেলভারাজও ক্যালিকুট মেডিকেল কলেজের সাথে কোনো সম্পর্ক রয়েছে। এই কথাটা মাথায় আসতেই ওজলার রেস্টি রুমে গিয়ে প্রথমে সেলভারাজের ডিটেলস চেক করে। তখন জানা যায় তার ধারণাই ঠিক। 1988 সালে সেলভারাজ ক্যালিকুট মেডিকেল কলেজে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে জয়েন করেছিল, তবে কোনো এক কারণে তাকে 1989 সালে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। এই কথা শুনে ওজলা শিওর হয়ে যায় যে যারা খুন হয়েছে তাদের বাবার সাথে ক্যালিকুট কলেজে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। বিষয়টা বিস্তারিত জানতে ওজলার রাতেই সে পুরাতন প্রফেসরের সাথে দেখা করে। তাকে মদ খাইয়ে কৌশলে সেলভারাজের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রফেসর বলে সেলভারাজ ও সে একই সাথে কোর্স করেছিল। সেলভারাজ অ্যানেস্থেশিয়া কোর্স করাকালীন ল্যাব ও স্টকে থাকা বিভিন্ন ধরনের ড্রাগ চুরি করে বাইরে বিক্রি করত। বিষয়টা ধরা পড়লে তাকে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। এরপর আমি তাকে একবারই দেখেছি, আর সেটাও এক অ্যাক্সিডেন্টের পর। উজলার এবার সে অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে চাইলে সে জানায় 1989-তে শিবকুমার, সেলভারাজ, জেবি আর আলেকজান্ডার এই চারজনের অনেক বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা চারজনই ছিল নেশাগ্রস্ত, আর গাড়ির ড্রাইভিং সিটে ছিল আলেকজান্ডার। তাই বাকি তিনজনের ক্ষতি না হলেও আলেকজান্ডার এই অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে যায়। তখন ওজলার বুঝতে পারে এই অ্যাক্সিডেন্টের সাথেও নিশ্চয়ই খুনের কোনো কানেকশন রয়েছে। ইতিমধ্যে শিবকুমার ও সেলভারাজদের সন্তান খুন হয়ে গেছে, বাকি রয়েছে জেবি ও আলেকজান্ডারের। তাই তারা রাতে জেবির বাড়িতে দেখা করতে যায়। তবে জেবি তার নিজের একটা সার্জারির জন্য কজিকোড চলে গিয়েছিল। পরবর্তীতে তারা আলেকজান্ডারের বাড়িতে চলে আসে, তবে সেও কোনো এক কাজে দুবাই গিয়েছে। এরপর ওজলাররা তার নাম্বার জোগাড় করে তাকে ভিডিও কল করে। আলেকজান্ডার বলে আমি দুবাই রয়েছি, আর ইতিমধ্যে আমি ওই খুন সম্পর্কেও জেনেছি। আমরা চারজন একসাথে পড়াশোনা করতাম, এছাড়া আমাদের আর তেমন কোনো সম্পর্ক ছিল না। আমি ওই খুনগুলোর ব্যাপারে কিছুই জানি না। ওজলার জিজ্ঞেস করে যে আপনার তো কোনো সন্তান নেই, তাই খুনি হয়তো আপনাকে টার্গেট করবে। আপনি দেশে কবে ফিরবেন? আলেকজান্ডার বলে যতদিন খুনিকে ধরা না হচ্ছে আমি দেশে ফিরবো না। এমনিতেও 4-5 মাস আগে আমার উপর একটা হামলা হয়েছিল, আমি কমপ্লেনও করেছি। সেদিন খুনিকে ধরলে হয়তো এত ঝামেলাই হতো না। এসব বলে আলেকজান্ডার কলটা কেটে দেয়। এখন উপায় না পেয়ে ওজলাররা জেবির সাথে কথা বলতে ক্যাজিকোড যায়। জেবিকে ওজলার বলে আমরা আপনাকে ফোনে অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি, আপনার জীবনে ঝুঁকি রয়েছে। জেবি তখন সাবলীল ভাবে বলে মেডিকেল প্রফেশনে সব স্বাভাবিক। ওজলার তখন বলে আপনি জিজ্ঞেস করলেন না যে কেন আপনার জীবন ঝুঁকিতে রয়েছে, তার মানে আপনি জানেন এসব আপনার সাথে হবে। জেবি কোনো উত্তর না দিলে ওজলার আবারও বলে নিশ্চয় আপনি এটাও জানেন যে কৃষ্ণ দাসকে, তবে এই ব্যাপারে আপনার অপারেশনের পরেই শুনবো। এরপর জেবিকে অপারেশন কেবিনে পাঠানো হয়। কেবিনে ঢুকতে জেবি সালভারাজকে কল করে বলে ওজলার এখানেও চলে এসেছে, কোনো অবস্থাতেই মুখ খোলা যাবে না। সালভারাজ যাতে শিবকুমারকে এই কথা জানিয়ে দেয়। এদিকে ওজলার আবারও শিবকুমারকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায়, তবে এবার শিবকুমার ও ওজলার দুজনেই কোথাও একটা পালিয়ে গিয়েছিল। ওজলার এখন কি করবে তা বুঝতে পারছে না। এরই মাঝে তার কাছে খবর আসে যে আলেকজান্ডার ফিরে এসেছে। খবরটা পেয়ে তারা আলেকজান্ডারের সাথে দেখা করতে যায়। তখন আলেকজান্ডার বলে আমি পালাতে পালাতে হাঁপিয়ে উঠেছি, আজ আমি আপনাদের সব বলতে চাই। কিন্তু কিছু বলার আগে কৃষ্ণদাস কিছু লোক নিয়ে এসে আলেকজান্ডারকে তুলে নেওয়ার জন্য বাড়িতে হামলা করে। এখানে পুলিশ ও কৃষ্ণদাসের লোকদের মধ্যে এক তুমুল ফাইট হয়। অনেকক্ষণ ফাইটের পর কৃষ্ণদাসের লোকেরা আলেকজান্ডারকে তুলে নিয়ে যায়, তবে কৃষ্ণদাস নিজে পুলিশের হাতে ধরা পড়ে। এরপর ওজলাররা তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে, আর আলেকজান্ডারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জিজ্ঞেস করলে সে কোনো কথা না বলে চুপচাপ একটা চিরকুট ওজলারের হাতে তুলে দেয়। এইখানে লেখা ছিল কবিতার সেই শেষ দুটো লাইন। ওজলার বলে 3 জনের মৃত্যু হয়েছে, এবার অন্তত এই মৃত্যুর খেলা বন্ধ করো। তবে কৃষ্ণদাস বলে সবে 3 জন, আরো তো বাকি। ওজলার বুঝতে পারে কৃষ্ণদাস তাদের কিছু বলবে না, তবে তাদের মাথায় এটা ধরে না যে কৃষ্ণদাসের সাথে 4 জন ডাক্তারের কি কানেকশন ছিল। 2 জনের সন্তান খুন হয়েছে, বাকি আছে জেবি ও আলেকজান্ডার। তবে কিলার কেন সাজমানকে খুন করলো? সাজমানের বাবার মতন একজন গরিব লোকের সাথে এই কেসের কি বা সম্পর্ক? এটা জানতেই পরের দিন সাজমানের মাকে ডাকা হয়, আর এখানেই জানা যায় যে সাজমানের বাবা রাঘবান 1989 সালে ক্যালকুট কলেজে পিয়নের চাকরি করত। সাজমানের মা বলে আপনাদের আগেও 4-5 মাস পূর্বে একটা সুন্দর করে ছেলে রাঘবানের সাথে কথা বলতে গিয়েছিল। ছেলেটা নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সুজা নামের
এক মেয়ের কথা জিজ্ঞেস করেছিল। সুজা নামটা শুনতেই ওজলারের ডাক্তার অরুণের কথা মনে পড়ে যায়, কারণ ডাক্তার অরুণের হসপিটালের নাম সুজা মেমোরিয়াল হসপিটাল। সুজা ছিল অরুণের বোন। 1989 সালে সেও ক্যালিকুট মেডিকেল কলেজে পড়তো। এরপর তারা সাজমানের মাকে অরুণের ছবি দেখালে সেও শিওর করে যে এই লোকই রাঘাবানের সাথে কথা বলতে গিয়েছিল, যার ফলে ওজলার বুঝতে পারে সুজার মৃত্যু ও কৃষ্ণদাসের বাকশক্তি হারানোর পিছনে নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে। তাই তারা দ্রুত অরুণের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এরপর অরুণের হসপিটাল ফোন করে জানায় যে ডাক্তার অরুণ কোন এক সার্জারির কাজে কোঝিকোডের সানরাইজ হসপিটালে গেছে, আর এখানেই আজ জেবির অপারেশন হওয়ার কথা। তার মানে জেবির জীবন ঝুঁকিতে রয়েছে। এই কারণে সবাই এবার দ্রুত কোঝিকোডের উদ্দেশ্যে রওনা দেয়। দিভিয়া ও সিজু সানরাইজ হসপিটালে গিয়ে দেখে জেবি ঠিকই রয়েছে আর ডাক্তার অরুণও হসপিটালে নেই। ওজলার ডাক্তার অরুণের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। অরুণকে সে সরাসরি জিজ্ঞেস করে রাঘবানকে কিভাবে চেনে অরুণ, তার সাথে সুজারই বা কি সম্পর্ক। তখন অরুণ জানায় আমার বোন সুজা ক্যালিকুট মেডিকেল কলেজে পড়তো। একদিন সে হঠাৎ করেই আত্মহত্যা করে। অনেক খুঁজেও আমরা এর কোনো কারণ জানতে পারি না। আমি তখন ক্লাস 5-এ পড়তাম, তাই আমিও কিছু মনে করতে পারিনি। এরপর অনেক দিন পার হয়ে যায়। 5-6 মাস আগে আমি দিদির পুরানো ডায়েরিতে একটা ছবি পাই। এখানে দিদির সাথে আরো একটা ছেলে দাঁড়িয়ে ছিল। দিদির বান্ধবী থেকে জানতে পারি যে ছেলেটা ছিল তাদের সিনিয়র এবং প্রায় সময় দিদি নাকি ছেলেটার সাথে লুকিয়ে অ্যানাটমি ল্যাবে দেখা করত। এই কাজে তাদের সব সময় সাহায্য করত রাঘবান। তাই ছেলেটার পরিচয় জানার জন্য আমি রাঘবানের সাথে দেখা করতে যাই, কিন্তু রাঘবানের এখন কিছুই মনে নেই। তাই আমি আর কোনো কিছুতেই আগ বাড়াইনি। এখন অরুণের কাছ থেকে এই কথাগুলো শুনে ওজলা সেই ছবিটি দেখতে চায়। অরুণ ছবি এনে দিলে ছবিতে ছেলেটার মুখ অস্পষ্ট দেখায়, তবে ছবিতে রাখা একটা বনসাই গাছের টব দেখে ওজলার বুঝতে পারে ছবিটা আলেকজান্ডারের বাসায় তোলা, কারণ আলেকজান্ডারের বাড়িতেও সে একই বনসাই টব দেখেছে। আর সিজুর প্রেমিকটাই ছিল সম্ভবত আলেকজান্ডার। এদিকে সানরাইজ হসপিটালে কেউ একজন পুলিশকে ফাঁকি দিয়ে সকল স্টাফকে অজ্ঞান করে জেবিকে তুলে নিয়ে গেছে। দিভিয়া খবরটা ওজলারকে ফোন করে জানাতেই ওজলারের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। ওজলার বলে এই সব কিছু আলেকজান্ডারের কাজ। কৃষ্ণদাস লাস্ট যে চিরকুটটা দিয়েছিল তার পাশে কমা নয় বরং ছিল ফুল স্টপ, অর্থাৎ ভিকটিম 5 জন নয় বরং 4 জন। আর কৃষ্ণদাস আলেকজান্ডার নয় বরং জেবিকে মারার ইঙ্গিত দিয়েছিল। এই সব কিছু আলেকজান্ডার ও কৃষ্ণদাস প্ল্যান করেই করেছে। হয়তো সুজান মৃত্যুর প্রতিশোধ নিতে আলেকজান্ডার এমনটা করেছে। এরই মাঝে থানা থেকে কল করে জানানো হয় যে তারা যে আলেকজান্ডারকে চেনে সে আসলে আলেকজান্ডার না। কয়েক বছর আগেও তার নাম ছিল সুধাহরণ। 3 বছর আগে লোকটা তার নাম চেঞ্জ করেছে। কথাটা শুনে ওজলার বুঝতে পারে যে আসল আলেকজান্ডার সুধাহরণকে আলেকজান্ডার সাজিয়ে নিজে আড়ালে এই খুনগুলো করছে, যাতে করে সে পুলিশকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। আর হয় ঠিক তাই। পুলিশ এক মুহূর্তের জন্য আলেকজান্ডারের উপরে সন্দেহই করেনি, বরং তাকে তারা টার্গেট ভিকটিম মনে করেছে। এরপর সুজা ওজলারকে বলে সব না হয় বুঝলাম, তবে আলেকজান্ডার এবার জাবিকে খুন না করে কিডন্যাপ কেন করলো? ওজলার জানায় এর উত্তর আমরা হয়তো ক্যালিকুলেট কলেজের অ্যানাটমি ল্যাব থেকেই জানতে পারবো। আমার ধারণা আলেকজান্ডার শেষটাও সেখানেই করতে চায় যেখানে এই সব কিছু শুরু হয়েছিল। এরপর তারা দ্রুত ক্যালিকুলেট মেডিকেল কলেজে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এদিকে আমরা এবার দেখতে পাই আসল আলেকজান্ডারকে। সে সত্যি সত্যি জেবিকে অ্যানাটমি ল্যাবে নিয়ে গিয়েছিল। সে জেবির হাতে ছোট্ট একটা কার্ড দেয়। এরপর তার গলায় ছুরি বসাতেই যাবে, ঠিক তখনই ওজলার ও তার টিম এসে আসল আলেকজান্ডারকে গ্রেফতার করে, যার কারণে এবার এই যাত্রায় জেবি বেঁচে যায়। রাতারাতি মিডিয়ায় বার্থডে কিলারের গ্রেফতার হওয়ার খবরটা ছড়িয়ে পড়ে। মিডিয়ার চাপে পুলিশ রাতে কৃষ্ণদাস আর আলেকজান্ডারের স্টেটমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওজলা তাদের সামনে গিয়ে এবার ধীরে সুস্থে বসে। এরপর বলে আমি জানি তোমরা এখন পর্যন্ত কি কি করেছো, তবে আমার একটাই প্রশ্ন, একসাথে কেন করলে? কথাটা শুনে এবার আলেকজান্ডার তার কাহিনী বলতে শুরু করে। ঠিক এখানেই সিন শিফট হয় 1989 সালে। কৃষ্ণদাস তখন অসাধারণ গান গায়। তার স্টেজ পারফরমেন্স দেখে সকলেই মুগ্ধ। একদিন ক্যালিকুট কলেজে তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ভর্তি হয়েছে, যার মধ্যে সুজাও ছিল। সিলভারাজ, শিবকুমার, জেবি, আলেকজান্ডার সকলেই দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ফ্রেশার রিসেপশনের দিন সকল জুনিয়ররা পরিচয় দিতে স্টেজে গেলে সিলভারাজ সকল
সকল মেয়ে জুনিয়রদের সাথে ফ্লার্ট করতে থাকে। সুজার বেলাও সে সুজাকে ইমপ্রেস করার জন্য ফুল দেয়, কিন্তু সুজা সেটা সামনে পাস করে দেয়। সুজার এমন কনফিডেন্স দেখে আলেকজান্ডার তাকে পছন্দ করতে শুরু করে। এদিকে জেবি সারাদিন পড়াশোনায় ডুবে থাকতো। তার পাঠ্যপুস্তকের অসাধারণ নলেজ থাকলেও ইনস্ট্যান্ট নলেজ খুব কম ছিল। এদিক থেকে আবার আলেকজান্ডার অনেক এগিয়ে। তাদের প্রফেসর জেবির চাইতে আলেকজান্ডারকে সবকিছুতে বেশি ভরসা করত বিধায় জেবি তাকে অনেক হিংসে করত। এরই মাঝে আলেকজান্ডার একটু একটু করে তাদের পছন্দের কথা সুজাকে জানায়। সুজাও তাকে পছন্দ করত, তাই সেও রাজি হয়ে যায়। এদিকে কৃষ্ণদাস তার অসাধারণ গলা দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলেছিল। অন্যদিকে সুজা ও আলেকজান্ডারও একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল। সকলের জীবনই ভালো যাচ্ছিল। তবে একসাথে থাকা তিন বন্ধু কিছুতেই আলেকজান্ডারের সবকিছুতে এগিয়ে যাওয়া মেনে নিতে পারছিল না। ঠিক এরই মাঝে একদিন আলেকজান্ডার সিলভারাজের ড্রাগ পাচারের কথা অথরিটিকে জানিয়ে দেয়, ফলে তাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। অন্যদিকে কৃষ্ণদাসেরও হঠাৎ গলায় সমস্যা ধরা পড়লে তাকে ক্যালিকুট মেডিকেলে ভর্তি করা হয়। ডাক্তার জানায় ছোট্ট একটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ ডক্টরের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেলে এই অপারেশনের দায়িত্ব পড়ে আলেকজান্ডারের উপর। জেবিকে বলা হয় আলেকজান্ডারকে অ্যাসিস্ট করতে। জেবি যেহেতু আলেকজান্ডারকে ঘৃণা করত, তাই সার্জারির সময় সে ইচ্ছাকৃতভাবে এমন একটা ভুল করে যার ফলে কৃষ্ণদাসের আজীবনের জন্য বাক শক্তি হারিয়ে যায়। আর আলেকজান্ডারের দায়িত্বে থাকার পরেও এমন ভুল হওয়ার কারণে তাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। আলেকজান্ডার তখন সবার সামনে বলে দেয় যে এটা জেবির ইচ্ছাকৃত ভুল, ফলে জেবিকে রেস্ট্রিক্টেড করা হয় কলেজ থেকে। এই কারণে জেবি আরো রেগে যায় আলেকজান্ডারের উপর। সালভারাস, শিবকুমার ও জেবি তিনজন মিলে আলেকজান্ডারকে একটা শিক্ষা দেওয়ার প্ল্যান করে। তারা ভালো করেই জানতো আলেকজান্ডার সুজার সাথে অ্যানাটমি ল্যাবে দেখা করে, আর এই কাজে তাদের সবসময় সাহায্য করে রাগাবান। তাই তারা রাগাবানকে কিছু টাকা দিয়ে আলেকজান্ডারকে ল্যাবে পাঠাতে বলে। লোভী রাগাবান কয়েক টাকা পেয়ে মিথ্যা বলে আলেকজান্ডারকে অ্যানাটমিতে পাঠায়। ল্যাবে ঢুকতেই শিবকুমার আলেকজান্ডারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে আলেকজান্ডার দেখে সে টেবিলে শোয়া। এরপর তারা তিনজন তাকে জীবন্ত অবস্থায় সারা রাত টর্চার করে। আলেকজান্ডারের তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এই তিনজন এতেও শান্ত হয় না। ভোরের দিকে আলেকজান্ডারকে ড্রাইভিং সিটে বসিয়ে তারা একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজায়। এবার সেই অ্যাক্সিডেন্টের ফলে আলেকজান্ডার কোমায় চলে যায়। তার সুস্থ হয়ে আসার চান্স ছিল মাত্র 1%। এদিকে সুজা নিজের ভালোবাসার এই অবস্থা দেখতে না পেরে একদিন আত্মহত্যা করে বসে। এর কয়েকদিন পরেই ঘটে একটা মিরাক্কেল ঘটনা, আর সেটা হচ্ছে আলেকজান্ডারের জ্ঞান ফিরে আসে। তবে সে অতীতে সবকিছু ভুলে গিয়েছিল। তবে বাসায় ফিরে সে বনসাই গাছ দেখে তার একটু একটু সুজার কথা মনে পড়তে থাকে, কেননা এই গাছটা সুজাই তাকে দিয়েছিল। তবে সেই অ্যাক্সিডেন্টের রাতের কথা সে কিছুতেই মনে করতে পারে না। এভাবেই অনেক বছর কেটে যায়। 3 বছর আগে এক টিভি চ্যানেলে কৃষ্ণদাসের ইন্টারভিউ দেখে আলেকজান্ডারের সব মনে পড়ে। এরপর সে কৃষ্ণদাসের সাথে যোগাযোগ করে প্রতিশোধের জাল বুনতে থাকে। এভাবেই নিখুঁত করে সকলের সন্তানকে খুন করে তারা সুজার মৃত্যু ও কৃষ্ণদাসের বাকশক্তি হারানোর প্রতিশোধ নেয়। জেবির মেয়ে আমেরিকায় থাকায় তারা জেবিকে টার্গেট করেছিল, কিন্তু এই ভুলের কারণে তারা ধরা পড়ে যায়। সিন প্রেজেন্টে আসলে ওজলার বলে, আমি জানি এটা ভুল নয়, তোমরা জেবির মেয়েকে নয় বরং জেবিকে টার্গেট করেছো, যাকে তাকে তোমরা কঠিনতর শাস্তি দিতে পারো। এই সব কথার কোনো জবাব না দিয়ে আলেকজান্ডার জেবির সাথে একটু কথা বলতে চায়। জেবিকে থানায় ডাকা হলে জেবি গর্বের সাথে আলেকজান্ডারের সামনে গিয়ে বসে। নিজের করা পাপ স্বীকার তো দূরে, নিজের কাজের জন্য সে বিন্দু মাত্র অনুশোচনা করেনি। উল্টো সে আলেকজান্ডারকে বলে, আমি এখনো বেঁচে আছি কারণ গড আমার পাশে আছে। গড সেদিনও তোমার পাশে ছিল না, আর এখনো নেই। জেবির এমন কথা শুনে ওজলারেরও ভীষণ রাগ হয়। তবে আইনের উপরে তো তার কোনো হাত নেই। এই ঘটনার 1 সপ্তাহ পার হয়ে যায়। জেবির 32 বছর কর্মজীবন থেকে রিটায়ারমেন্ট উপলক্ষে তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। ওজলারও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিল। ওজলার যখন জেবির স্পিচ মনোযোগ দিয়ে শুনছিল, তখনই হঠাৎ অটোপসি ডাক্তার কল করে বলে, আমি বার্থডে কিলার সম্পর্কে একটু কথা বলতে চাই। ওজলা জিজ্ঞেস করে, কি কথা? ডক্টর জানায়, তুমি খুন হওয়া প্রত্যেকটা লাশের কাটা স্থানে নিশ্চয়ই একটা নীল দাগ লক্ষ্য করেছো। ওটা কিন্তু কোনো সাধারণ দাগ নয়। ওই দাগটা দেওয়া হয়েছে ম্যাথিলিন ডিউ নামের একটা কালি ব্যবহার করে। এটা কারোর শরীরের কাটা স্থানে লাগলে তার শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয়, যার ফলে সহজে চিকিৎসা না হলে আক্রান্ত ব্যক্তি 7 দিনের মাথায় হার্ট অ্যাটাক করে
করে মারা যায়। এই কথাটা শুনে ওজলার চমকে ওঠে, কারণ আলেকজান্ডার জেবিকে না মারলেও সে জেবির শরীরে ঠিকই ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দিয়েছিল। ওজলার পিছনে ফিরে জেবির দিকে তাকাতেই জেবি হঠাৎ কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে, আর এভাবেই ফাইনালি জেবিরও মৃত্যু হয়। তার মানে ওজলার বুঝতে পারে যে আলেকজান্ডার ঠিকই তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। জেবির মৃত্যুর পর ভয়ে ও অনুশোচনায় শিবকুমার আত্মহত্যা করে। সালভারাস তার ওয়াইফকে ছেড়ে চলে যায়। রাঘাবানারও মৃত্যু হয়। এই সব ঘটনার কয়েক মাস পার হয়ে যায়। আলেকজান্ডার ও কৃষ্ণদাসকে সেই জেলে ট্রান্সফার করা হয় যেখানে ওজলারের স্ত্রী সন্তানের খুনি ভিনিতকে রাখা হয়েছে। এভাবেই দিন পার হতে থাকে। ওজলার প্রতি মাসের মতন এবারও বিরানি নিয়ে ভিনিতের সাথে দেখা করতে গেলে পথে তার আলেকজান্ডারের সাথে দেখা হয়ে যায়। আলেকজান্ডার ওজলারকে দেখেই বলে, আপনি অনেক ভালো মানুষ। খুনিরা সব সময় অপরাধী হয় না, আর অপরাধীরা সবসময় খুনিও হয় না। বোন রোসেডির কথা জানুন, তাহলে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এই সব বলে আলেকজান্ডার চলে গেলে ওজলার তার কথা শুনে থমকে যায়। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে ভিনিতের সামনে গিয়ে বসে। এবার চুপ না থেকে ওজলার তাকে জিজ্ঞেস করে, আমার স্ত্রী সন্তান কোথায়? ভিনিত বলে, আমি জানি না তাদের আমি কোথায় দাফন করেছি। ওজলার বলে, আমি দাফনের কথা বলিনি, আমি জিজ্ঞেস করেছি তারা কোথায় আছে। এই কথাটা শুনে ভিনিতের খাবার থেমে যায়। ওজলার জানায়, বোন রোসেডির কথা জানো? কোনো ছুরি বা চাকু দিয়ে হাড় কাটা হলে সেই অস্ত্রে ছোট ছোট হাড়ের গুঁড়ো লেগে থাকে। যতবারই তা ধোয়া হোক না কেন, সেই অস্ত্রে হাড়ের গুঁড়োর একটা স্যাম্পল হলেও পাওয়া যায়। তুমি বলছো তুমি আমার স্ত্রী সন্তানকে টুকরো টুকরো করে দাফন করেছো, কিন্তু তোমার গাড়ি থেকে পাওয়া অস্ত্রে রক্তের চিহ্ন পাওয়া গেলেও বোন রেসিডি পাওয়া যায়নি। তাই আমি নিশ্চিত তুমি এই খুন করনি, এর পিছনে অন্য কেউ আছে। এবার বলো কে সে? এই কথা শুনে ভিনিত মুচকি হেসে বলে, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আসলে অনেক চালাক, বাকিটাও এখন নিজের চালাকি দিয়ে বের করে নিন। ভিনিতের সায় বুঝতে পেরে ওজলার কিছু একটা চিন্তা করে, আর এরপর সেও একটা মুচকি হাসি দেয়। ঠিক এই সিনের মধ্য দিয়ে অসাধারণ এই মার্ডার মিস্ট্রি মুভিটা এখানেই সমাপ্তি ঘটে। এই মুভিটার হয়তো সেকেন্ড পার্টও কোনো একটা সময় আসবে। সে সময় আসলে আমরা হয়তো ওজলারের স্ত্রী ও সন্তানদের খুনের ব্যাপারটাও জানতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো ও সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।